নমস্কার। অল্প জীবন গল্প জীবন ইউটিউব চ্যানেলে আজ আপনাদের শোনাবো একটি ভালোবাসার গল্প, গোপালী। এক বোঝা মন খারাপের শরীরটাকে টেনে টেনে কোনো রকমে পৌঁছলাম অদ্ভুত বাড়িটার অদ্ভুত বাগানে নেমে পূর্বিতপর একেবারে অদ্ভুত মেয়েটারই সামনে। এবং অদ্ভুত ব্যাপার, মন খারাপ নিমেষে উধাও। তুলতুলে গোলাপি ঠোঁটের ঝিলিক, ছিপছিপে শরীরের হিলহিলে ইশারা, পিঠের ডানা দুটোর প্রবল আহ্বানে উড়ে যাওয়ার এমন প্রলোভন যদি নাই এলো, তবে কিসের জন্য বেঁচে থাকা? স্বপ্নের নাওয়ে চড়ে তখন অনন্ত উড়ান, মেঘের ভিতর দিয়ে তারাদের গাল বেয়ে অবশেষে গন্তব্য এক নিবিড় নির্জনে। পাখা থামিয়ে পরীর সাজ খুলে ফেলল তন্নি মেয়েটা। রক্ত মাংস স্পন্দনের ছোঁয়াচ স্পষ্ট হলো। দেখি কোমল দুখানি হাত আমাকে জড়িয়ে রেখেছে পরম আদরে। চাঁপা ফুলের পাপড়ি আঙুল বুলিয়ে যাচ্ছে আমার কপালে, গালে, ঠোঁটে। সর্ব শরীরে পদ্ম গন্ধ মেখে মুগ্ধ বিস্ময়ে বিভোর হয়েছিলাম। নইলে আগেই দেখতে পেতাম পুতুল পুতুল মেয়েটা একটা প্রাগৈতিহাসিক নগরে এনে ফেলেছে আমাকে। চেনা চেনা ছেলেবেলার গন্ধ লেগে থাকা মায়াময়ী সময় মেয়েটার ছদ্মবেশে আমাকে নিবিড়ভাবে আঁকড়ে নিয়েছে একান্তে। উষ্ণ বুকে টেনে নিয়েছে আমার তৃষ্ণার্ত মাথা। সে বুকের ওমে ক্রমে উষ্ণ হচ্ছে আমার সর্বাঙ্গ। বাড়িটা অদ্ভুত, পুরনো সভ্যতার এক প্রকৃষ্ট নিদর্শন বলা যায়। পেল্লাই বাড়িটাকে দূর থেকে এক ঝলক দেখলে মনে হতে পারে বুঝি সদ্য ইট গেঁথে তৈরি করা হয়েছে, পলেস্তারা হতে এখনো বাকি আছে। আর ঠিক কাছে গেলে বোঝা যাবে ক্ষয়িষ্ণু ইটের বাড়িটা এরকমই আছে আদ্যিকাল থেকে। পুরাকালের ছোট ছোট পোড়ামাটির ইট চুন সুরকি দিয়ে গাঁথনি করা, রোগা ছেলের পাঁজরার মতো ইটগুলো সব গোনা যায়। ভালো করে দেখলে কিন্তু বেশ ভালোই লাগবে। আবার অবাক হতে হবে অত ছোট ছোট ইট দিয়ে অমন বিশাল বাড়ি নির্মাণে সময় ও পরিশ্রমের কথা ভেবে। যেমন তাল ঢেঙা উঁচু, তেমনি খেলার মাঠ সমান পরিধি। তবে বাড়িটার সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্য হলো বাড়িটাতে ঢুকতে নানা দিকে দরজা আছে। যে কোনো দরজা দিয়ে ঢুকে যেখানে সেখানে যাওয়া যায়, যেদিক দিয়ে ইচ্ছা বেরোনো যায়, লুকোনোও যায় অনায়াসে, আবার হারিয়ে যাওয়াও অস্বাভাবিক কিছু নয়। বাড়িটার একদম টঙে একটা মন্দির আছে, সেখানে গোপাল থাকে। ঘরটার নাম তাই গোপাল ঘর। গৃহদেবতার নামে বাড়িটারও নাম গোপাল বাড়ি। কৃষ্ণের শিশুবেলার মিষ্টি মূর্তিটা চন্দন কাঠের, ভুরভুর করে গন্ধ বেরোয় তা থেকে। প্রতিদিন পুজো হয় সকালে আর সন্ধ্যায়। স্থায়ী একজন পুরোহিত আসে ভোগ দিতে। বাড়িটা যেন শুধু বাড়ি নয়, আস্ত একটা পাড়া। প্রতিবেশীর মতো অনেকগুলো সংসারের সমাহার চারতলা এই বাড়িটাতে। সে বাড়িটা অদ্ভুত নয় তো কি? আকাশ নীল, সর্ষে হলুদ ছাপা কাঁধ কাটা টপের নিচেই হালকা গোলাপি সাদা ফুল আঁকা স্কার্ট পরা রোগা রোগা মেয়েটা সেদিনও সামনে দাঁড়িয়েছিল। ছড়ানো হাসিতে বিভোর সাদা মুখখানায় যেন খাঁটি দুধের জমাটি স্বর লেগে আছে। উজ্জ্বল চোখা চোখা চোখ জোড়াই কাজল লাগে না। টোল পরা টোপা টোপা গালে যেদিন আমার প্রথম চোখ পড়েছিল, ঠিক সেই মুহূর্তটাতেই যেন ডমরু বেজে উঠেছিল আমার বুকে। মেয়েটা তখন ভুরু বেঁকিয়ে এগিয়ে এলো আমার অতি কাছে। কোনো কিছু বলার তোয়াক্কা না করেই ঝট করে আমার হাতটা ধরে দিল টান।
টানতে টানতে একেবারে টেনে নিয়ে যেতে লাগলো সিঁড়ি বেয়ে। তরতর করে উঠে যাওয়া তার হরিণী পা দুখানি থেকে ঠমকে ঠমকে জেগে উঠছিল নিক্কণ। আমার একটি বারের জন্যও মনে হলো না মেয়েটির সঙ্গে আমার সেইমাত্র প্রথম দেখা। আমাকে ধরে সোজা এনে তুলল চারতলার গোপাল ঘরে। অদ্ভুত গোপাল ঘরটাও। বাড়িটার বাইরের ধরনের সঙ্গে এই ঘরটাকে কিছুতেই মেলানো যায় না। পঙ্খের কাজ করা ঘরটার উঁচু ছাদ থেকে ঝুলছে একটা ঝাড়বাতি। চারদিকের দেওয়াল গাত্রে খচিত হয়েছে শিশু গোপালের ননিচুরি থেকে কালীয় দমনের অপরূপ দৃশ্য। রয়েছে গোপিনীদের পোশাক লুকিয়ে গাছের ডাল থেকে উঁকি দেওয়া চপল কৃষ্ণের দুষ্টু হাসি। গভীর জঙ্গল মাঝে লাস্যময়ী রাধিকার দেহ বিভঙ্গে পুলকিত হয়ে বাঁশি থামিয়ে অপলক তাকিয়ে থাকা প্রেমিক নীলপদ্ম চোখ জোড়া। আবার সোনার মুকুট পরিহিত রূপোর সিংহাসনে কৃষ্ণপায়ে দাঁড়িয়ে মিটিমিটি হাসিতে ছড়িয়ে দিচ্ছে অনন্ত রহস্য। বাড়ির সকলে তখন আমাকে খুঁজছিল। গোলক ধাঁধায় আমি বুঝিবা হারিয়ে গেছি। মেয়েটাই আমাকে এনে দিল ওদের কাছে, আর এনে দিয়েই এক ছুট্টে পালিয়ে গেল সে চোখের অন্তরালে। গণেশ জননী পুজো উপলক্ষে তখন এলাকা একেবারে সরগরম। মেলা বসেছে বিশাল। নাগরদোলা, পুতুল নাচ, বেলুন, বাঁশির পাশে জিলিপি, বাদাম ভাজা, এগরোল, ঘুগনি, ফুচকা। তার এক পাশে সারি সারি মনোহারি দোকান। আমি খুঁজে খুঁজে দোকানগুলো ছাড়িয়ে এক ফাঁকে আমার কাঙ্ক্ষিত মাটির পুতুলদের কাছে পৌঁছে গেলাম। ত্রিপলের তাঁবুর তলায় প্লাস্টিক পেতে এক গাদা মাটির শিল্পকর্ম সাজিয়ে বসেছিলেন এক বৃদ্ধা। সঙ্গীতার একটি বছর 15-র বালক। সেই পুতুলগুলো তুলে তুলে দেখাচ্ছিল ক্রেতাদের। শিল্পীর হাতের কাজ সত্যিই অনবদ্য। পেট মোটা গোপাল ভাঁড়, সাঁওতাল পুরুষ রমণী, শিকারী ব্যাধ, কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতে পারছিলাম না। এই অবস্থাতেও আমার সহায় হলো রোগা পাতলা উজ্জ্বল হাস্যচোখী গোপালী। বারবার এই যে ওকে রোগা রোগা বলছি, ভালো করে দেখলে বোঝা যায় মেয়েটার চেহারা কিন্তু ততটা খারাপ নয়। শরীরে জোরও আছে যথেষ্ট। যখন শক্ত করে আমার হাতটা চেপে ধরেছিল তখনই বুঝেছি আসলে ছোটখাটো চেহারার কাউকে না আমরা পাত্তা দিতে চাই না প্রথমটাই। আর হ্যাঁ, গোপালী নামটা কিন্তু আমারই দেওয়া, তবে সরাসরি দিইনি, কল্পনায় ভেবে নিয়েছি। রায় নামটাও দেওয়া যেত, কিন্তু গোপাল বাড়ির মেয়েটা গোপাল ঘরে যখন একদম আমার কাছটাতে এসে মিষ্টি মুখটা তুলে সোহাগী চোখে তাকালো, আমার দু হাতে ধরা ওর নরম নরম গালের পরশে আধো ঘুমন্ত চোখে ওই নামটাই যে দেখতে পেলাম। সবই গোপালময় হোক, এই আর কি। তাছাড়া অমন ছেউটে মেয়েকে অমন একটা আদুরে নামই তো দেওয়া উচিত, তাই না? কেন জানি না গোপালী আদিবাসী দম্পতিটাকে পছন্দ করলো আমার জন্য। নিজে নিল না কিছুই, ফুচকা খাওয়ার বায়না জুড়লো কেবল। আমি তো রেডিই ছিলাম খাওয়ানোর জন্যে, খাওয়ালামও। ভেজ মোমো আমার পছন্দ শুনে ও বলল, ওটা আমি তোমায় খাওয়াবো। খাওয়াবে মানে পয়সা মেটাবে, সেটাই ভেবেছিলাম। ও মা, মেলাসুদ্ধ লোকের মাঝে একটা আস্ত মোমো যে উনি আমার মুখে পুরে দেবেন সেটা কি জানতো? ঠোঁটে ঝাল লেগে জ্বালা করছিল। সে কথা বলতেই দুষ্টু চোখটা টিপল গোপালী। বলেও দিল সোপাটে, এখন খেয়ে নাও, পরে আমি চেটে দেব তোমার ঠোঁটটা, কিন্তু আমার জিভটাও ঝাল ঝাল। ধন্যী মেয়ে বটে। ভয়ঙ্কর ঘটনাটা তখনও বাকি ছিল। হাতটা ধরে আমাকে উৎফুল্ল করে টেনে নিয়ে গেল ইলেকট্রিক নাগরদোলায়। বহুদিন আগে একবার উঠেছিলাম ছোটবেলায়। ওরে বাবা, বন্ধুদের সঙ্গে মজা করেই সেবার উঠে বসেছিলাম ছোট্ট নাগরদোলার কাঠের চৌকোনা বক্সে। ক্যাঁচ কোঁচ শব্দে ওপরে উঠেও গিয়েছিলাম দিব্যি, কিন্তু সর্বনেশে কাণ্ডটা ঘটেছিল নামার সময়। সারা শরীরে শিহরণ, উঠে দাঁড়িয়ে পড়েছিলাম অকস্মাৎ।
হাত পায়ের লোম একেবারে খাড়া হয়ে গিয়েছিল। প্রতিজ্ঞা করেছিলাম সেদিন, আর কখনো নয়। কোথায় প্রতিজ্ঞা! গোপালীর নির্মল হাস্যোজ্জ্বল মুখের দিকে আমার শুকনো মুখ, ঢিপঢিপে হৃদয়, সমূহ বিপদের আশঙ্কায় প্রহর গুনছি আমি। সকাল থেকে যেসব অদ্ভুতুরে ঘটনা ঘটছে, তা থেকে বুঝি আর নিস্তার নেই। তার উপরে আমার সামনে অমন বিপজ্জনক মেয়ে। লোহার খাঁচায় ঘনিষ্ঠ সান্নিধ্যে মেয়েটা আমার কুঁকড়ে থাকা শরীরটাকে আঁকড়ে ধরে বসে রইল সারাক্ষণ। ওর টিকালো নাকটা বারবার ঠেকে যাচ্ছিল আমার কপালে। সুবাসিত গোলাপ পাপড়ি ঠোঁটটা এসে পড়ছিল চোখে, গালে। আর সারা শরীরে মাখামাখি আদুরে মেয়ের তুলতুলে পরশ। মালুমই হলো না কখন নাগরদোলা ঘুরে এসেছে সস্থানে। আমি চাইছিলাম নাগরদোলাটা ঘুরুক, ঘুরুক, অফুরন্ত, অনন্তকাল ধরে চলুক সে ঘূর্ণন। অপলক তাকিয়ে দেখি ওর ভেজা ভেজা গোলাপি ঠোঁটে বিজয়ী দুষ্টুমি। ওর সময় অসময়ে চোখ পাকিয়ে শাসনের পাকামি অচিরেই আমাকে বশীভূত করে ফেলল। গণেশ জননীর বিরাট প্রতিমার সামনে দাঁড়িয়ে দেখছিলাম দেবীর মাতৃমূর্তি। ফালা ফালা চোখের দিকে তাকিয়ে থাকতে থাকতে গ্রামের বাড়ির পাড়ায় পাড়ায় বারোয়ারি দালানে জগদ্ধাত্রী ঠাকুরের কথা মনে পড়ে গেল। বিশাল মুখমণ্ডলে টানা টানা এক বিঘত করে লম্বা চোখ জোড়া। আমরা তখন সব পাড়ারই ছেলেমেয়েরা বলতাম, আমাদের ঠাকুরটাই ফার্স্ট। এই মূর্তিটাও ঠিক ওই রকম, তবে রূপটা ভিন্ন। বিশাল দেহধারী গণেশ জননীর কোলে বসে আছে ছোট্ট গণেশ, আর মায়ের হাত ধরে দাঁড়িয়ে আছে ল্যাংটা কার্তিক। আগেরবার যখন মায়ের সঙ্গে এসেছিলাম, মায়ের মুখেই কিংবদন্তিটা শুনেছিলাম। সন্ধ্যা হব হব, আঁধারে গুটি গুটি পায়ে আমরা দুজনে বাড়ি ফিরছিলাম। আমার এক হাতে চিনে বাদাম আর জিলিপি, অন্য হাতে মাটির পুতুল। গোপালীর হাতে কিচ্ছু নেই। দুহাত নেড়ে নেড়ে গলগল করে সে কেবল কথাই বলে যাচ্ছিল অনর্গল। আমি চুপচাপ শুনছিলাম আর ওকে দেখছিলাম। বকুল গাছটার নিচে আসতেই সে ডান হাতে আমার নাকটা জোরসে টিপে দিল। বলল, কার্তিকটা তোমার মতোই ক্যাবলা। হতভম্ব আমি ফচকে ছুরিটার দিকে তাকাতেই মায়ের বলা কাহিনীটা পুনর্নির্মাণ করলো সে মেয়ে। গণেশ আর কার্তিক দুই ভাই একদিন মায়ের কোলে ওঠার জন্য খুব ঘ্যান ঘ্যান করছিল। মা দুর্গা তখন তার দুই ছেলেকে বললেন, তোরা দুজনে গোটা পৃথিবী ঘুরে আয়, যে প্রথম ফিরে আসতে পারবে তাকেই আমি কোলে নেব। সেই কথা শুনে কার্তিক তাড়াতাড়ি ময়ূর নিয়ে বিশ্ব ভ্রমণে বেরিয়ে পড়ল। আর বুদ্ধিজীবী গণেশ মায়ের চারপাশ ঘুরে ঢিপ করে মাকে প্রণাম করে বলল, তুমিই তো আমার পৃথিবী। কার্তিক পৃথিবী পরিক্রমা করে এসে দেখল দাদা গ্যাঁট হয়ে বসে আছে মায়ের কোলে, মুখে তার বিশ্বজয়ের হাসি। মায়ের হাত ধরে নির্বাক দাঁড়িয়ে রইল কার্তিক, চোখে তার টস টস করছে জল। দুর্গার এই রূপের নামই গণেশ জননী। আমি চমৎকৃত গোপালীর কথায়। একদম ঠিক ধরেছে মেয়েটা। আমি বরাবর বোকায় রয়ে গেলাম। কার্তিকের মতোই আমার কাছে মা মানে মা, পৃথিবী মানে পৃথিবী। ওদিকে একটা কাণ্ড হয়েছে। বাড়িময় হুলুস্থুল বেঁধে গেছে। পুরোহিতের আসতে দেরি হয়েছে। এদিকে সন্ধ্যা পেরিয়ে ততক্ষণে রাত নেমেছে। অসময়ে পুরোহিতকে নিয়ে বাড়ির মেয়েরা গোপাল ঘরে পৌঁছে দেখতে পায় দুধের ঘটি মেঝেই পড়ে গড়াগড়ি খাচ্ছে, আর গোপালের ঠোঁটে লেগে আছে দুধ, সর। সকলেই চমৎকৃত, ভীত সন্ত্রস্ত। পুরোহিতের দেরি দেখে খিদের চোটে গোপাল নিজেই দুধের ঘটি তুলে দুধ খেয়ে নিয়েছে। মেয়ে বউরা ইতস্তত মুখ চাওয়াচাই করছে।
কোনো অমঙ্গল ঘটবে না তো সংসারে? গোপালী তখন তুড়ি মেরে উড়িয়ে দিল সবার আশঙ্কা। অমঙ্গলের কি আছে? খিদে পেয়েছে, খেয়েছে। হু হু বাবা, আমার গোপাল নিজে নিজেই দুধ খেতে পারে। সবাই জানে মেয়েটাকে, সবাই তাকে ভালোবাসে। সকলে সরল নিষ্পাপ মেয়েটার কথা বিশ্বাস করে কপালে হাত ঠেকালো। আর তখনই গোটা বাড়ি মেতে উঠল ঢাকের বাদ দিতে। আমি ঘরটা খুঁজে পাচ্ছিলাম না। মায়ের সঙ্গে আগে কতবার এসে থেকেছি ঘরটাই। এই বাড়িটার ঘর, বারান্দা, সিঁড়ি সবই বোধহয় সচল। কোন দিক থেকে কোন দিকে গেলে দুপুরের ঘরটা রাতেও পাওয়া যাবে তার কোনো নিশ্চয়তা নেই। তবে এবার আমি নিশ্চিন্ত, কারণ আমি জানি এই অদ্ভুত বাড়িটার উপযুক্ত একটা অদ্ভুতুরে পাগলি এখানে আছে। শুধু শুধু পণ্ডশ্রম করার কোনো মানেই হয় না। ও এলেই এইসব ভেবে শিউলিতলায় পাথরের বেদিটাতে গিয়ে বসলাম। মনে তখনও ঘুরপাক খাচ্ছে, আচ্ছা গোপাল কিভাবে দুধটা খেলো? আচ্ছা, গোপাল ঘরে ধরে নিয়ে গিয়ে দুধটা জোর করে আমাকেই খাইয়ে দেয়নি তো মেয়েটা? আবছা আবছা মনে পড়ছে, আবার মনে হচ্ছে সেটা স্বপ্ন ছিল না তো। গোপালীর মতো মেয়ের পাল্লায় পড়লে কিচ্ছুটি বিশ্বাস নেই। আকাশে হলুদ, গোলাপি, সাদা ছিপছিপে মেয়েটা কখন এসে পাশে বসেছে টের পাইনি। চাঁদের নরম আলো আলতোভাবে ছড়িয়ে রয়েছে চারপাশে। কোনো কিছুই তেমন স্পষ্ট দেখা যাচ্ছে না, আবার কোনো কিছুই অদৃশ্যও নয়। অদ্ভুত এই সব আলো। হলদেটে মোমের আলোয় মেয়েটাকে নতুন করে দেখলাম। কৈশোর উত্তীর্ণ হয়ে যৌবনে পা রেখেছে সদ্য। কে বলে রোগা, সতেজ মুখখানায় টলটল করছে টোল পড়া গাল। ঘুম ধরা চোখে লেগে আছে আদরের নেশা। বুকের পবিত্র পদ্মকুঁড়ি দুটি পূর্ণরূপে বিকশিত হয়েছে 18টা শীত ঘুম পার করে। কোনো যুবতীকে এত কাছ থেকে কখনো পর্যবেক্ষণ করিনি। বলা ভালো, সে সুযোগ আমার হয়নি। গোপালী সেই অপ্রত্যাশিত সুযোগটা আমাকে এনে দিল। নইলে জানতাম না মেয়েরা এত সুন্দর হয়। নাকি আমি পুরুষ বলে? তাই বা কেন? পাগল পাগল জ্যোৎস্না ভরা নিঝুম রাতে একা শোনে বসে আছি আমি আর সেই মেয়ে। স্নিগ্ধ রাত্রি গলে গলে হিম হয়ে পড়ছে টুপটাপ করে। আমি না হয় এখানে একা এসেছি, দেখার বা বলার কেউ নেই, কিন্তু মেয়েটাকে এমনভাবে যখন তখন আমার সঙ্গে মিশতে দিচ্ছে কেন? অভিভাবকেরা বাধা দিচ্ছে না তো? যতই হোক, আমি তো একটি পুরুষ। কোন অসাবধানী মুহূর্তে যদি আমি ওর নারীত্ব হরণ করে ফেলি? সে যে ভ্রুক্ষেপ করার মেয়ে নয় প্রমাণ দিল তখনই। দুঃসাহসী মেয়েটা আমাকে শীতে কুঁকড়ে থাকতে দেখে অবলীলায় নিজের চাদরে জড়িয়ে নিল। নির্জনতার ভিতরে আমাদের একটা নিজস্ব আড়াল রচনা হলো। আমার গাল দুটো চটকে দিয়ে বলল, তোমায় আমি কুসুম টিলায় নিয়ে যাব। উঁচু নিচু পাহাড়ি সেই গ্রামে কত নাম না জানা ফুল আর পাখির সঙ্গে বসে বসে সূর্যাস্ত দেখব দুজনে। গভীর শীতে যখন বরফের স্রোত নামবে পাহাড় বেয়ে, দুজনে দুজনকে জাপটে ধরে সাঁতার কাটবো সারা বেলা। বুঝলে সই, তুমিই আমার ইহকাল পরকাল। ঠাকুমাকে আমি কবেই বলে দিয়েছি, সব ছেলেরাই তো বিয়ে করে বউকে নিজের ঘরে নিয়ে যায়। আমি কিন্তু তোমার সইয়ের নাতিকে বর সাজিয়ে নিয়ে পালিয়ে যাব আমার পাহাড়ি আস্তানায়। এতক্ষণ বলা হয়নি, আমার আর ওর ঠাকুমার মধ্যে সই পাতানো ছিল কোনো এক কালে। দুজনের নাতি নাতনি হওয়ার পর ওরা বলে রেখেছিল দুজনের বিয়ে দেব। আমার ঠাকুমা আজ আর বেঁচে নেই। গোপালীর ঠাকুমা আছে,
তবে বৃদ্ধা অশক্ত। গোপালী মনে রেখেছে শুধু নয়, ঠাকুমার সঙ্গে মিলে সে যে এমন মধুর চক্রান্ত করে রেখেছে তা কি আমিই জানতাম? গোপালী হঠাৎ ঝংকার তুলে বলে উঠল, যদুপতি যদি অতি চালাক সবজান্তা হয়ে উঠত তবে মোটেই ফিরে তাকাতাম না, শুনতামই না তখন ঠাকুমার কথা। নেহাত বোকাশোকা সরল একটা ভালো মানুষ বলে নির্দ্বিধায় আমার সর্বস্ব তুলে দিলাম তার হাতে। কি, আমি বোকাশোকা? তাই তো। আমি সরল? নিশ্চয়ই। ভালো মানুষ? সেটা জানবো জীবনভর। কি বলবো আমি? ওর কণ্ঠে অদ্ভুত মাদকতা, চোখ জোড়ায় নেশা ধরানো আকুতি, ওর কপালে চলকে পড়া চুল, উন্নত নাক, ঠোঁট, বুক সবই যেন শিল্পীর তুলিতে আঁকা অনুপম সৌন্দর্যে ভরপুর। আর সারাটা শরীর জুড়ে পদ্মের সৌরভ। চাদরের ঘেরাটোপে উন্মুক্ত কোমল হাত দুখানি ধরে আছে আমার দু বাহু। নাকে নাক বুলোতে বুলোতে আকাশি হলুদ গোলাপি সাদা পরীটা বলল, তোমার যদুপতি নামটা বিচ্ছিরি, আজ থেকে তুমি হলে আমার গোপাল। যখন কুয়াশা ঘেরা ভোরের ধোঁয়ারা জাল বিছিয়েছে চারিদিকে, সারা শরীর উষ্ণতা হারিয়ে হিম শীতল, তখন আমাকে নাড়িয়ে নাড়িয়ে জাগিয়ে দিল ঠাকুমা। বলল, ওঠ, মেয়েটাকে তুই মুক্তি দে, নিজে বাঁচ। জীবন কখনো থেমে থাকে না। গোপালই থেমে গেছে। ছটফটে দুরন্ত দামাল মেয়েটা বরফ স্রোতে হারিয়ে যাবার পর এবাড়ির সবাই প্রায় জীবন মৃত। শিউলি ফুল বড় প্রিয় ছিল মেয়েটার, তাই তো মাধব আদরের মেয়েটাকে শিউলি তলায় শ্বেত পাথরের মূর্তি বানিয়ে রেখে দিল। পরীর মতো মেয়েটা সত্যি সত্যি আকাশের পরী হয়ে গেল একদিন। ওঠ, শোক ত্যাগ কর, শহরে ফিরে গিয়ে ওর মতোই একটা মেয়েকে দেখে বিয়েটা বরং সেরে ফেল। গোপালী হারতে পারে না, ওকে তুই জিতিয়ে নিস। মাতৃজনের স্নেহ স্পর্শে আমার উষ্ণতা ফিরে আসছে একটু একটু করে। কুয়াশা কাটছে, রোদ উঠছে, গোপালী জেগে উঠছে কোনো শহরে কিংবা গ্রামের কোনো প্রান্তিক জনপদে। এতক্ষণ শুনলেন একটি ভালোবাসার গল্প, গোপালী। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা অবশ্যই লাইক দেবেন। আর আমাদের এই অল্প জীবন গল্প জীবন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে যখনই আমরা কোনো গল্প বা গল্পনাট্য আনবো সেটা আপনার কাছে পৌঁছে যাবে। গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।